জামায়াতের সংলাপ, দ্রুত সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি দু দলের। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরের ৩ উপজেলায় বন্যা, নিম্নাঞ্চলের ১৫০ গ্রাম প্লাবিত, পানিবন্দী হাজার হাজার মানুষ। ডিম নিয়ে তুঘলকি কারবার, ডজনে দাম বেড়েছে ১২ টাকা, অস্থির ইলিশের বাজার, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। এবং নিরাপত্তাহীনতায় কারখানায় যেতে চান না অনেক মালিক, বলছেন ব্যবসায়ীরা। উৎপাদন নিশ্চিতে নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ দাবি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংস্কারের পাশাপাশি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিয়ে এ আহ্বান জানান দল দুটি নেতারা। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। শেখ হাসিনা সরকারের পতনের ৩ দিন পর গেল ৮ আগস্ট গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার, যাদের কাঁধে বর্তায় রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার এবং অবাধ নির্বাচন আয়োজনের দায়িত্ব। এ নিয়ে আগে ২ দফা আলোচনা হয়েছে। শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ৩য় দফা সংলাপের আয়োজন করা হয়। প্রথম দিনে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ ৫টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংলাপে দলের পক্ষে যেসব প্রস্তাবনা তুলে ধরা হয়েছে তা সাংবাদিকদের জানান। এখন পর্যন্ত গত সরকারের আমলে, অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের আমলে যারা তাদের দোসর হয়ে কাজ করেছে, তাদেরকে সহায়তা করেছে, এই লুটপাট, অনাচার, অত্যাচার, মানুষের উপরে নির্যাতন, গুম খুনের ব্যাপারে, গণহত্যার ব্যাপারে তাদের অনেকেই, বেশিরভাগই এখনো পর্যন্ত বহাল তবিয়তে তার স্ব জায়গায় বহাল আছে। এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে এখানে আনার কথা আমরা বলেছি। কমিশন পুনর্গঠনে বিতর্কিত কোনো ব্যক্তিকে না রাখার দাবি জানিয়ে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোডম্যাপ দিতে বলি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। পরে সরকার প্রধানের সঙ্গে সংলাপে বসে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, অন্তর্বর্তী সরকারের কাছে 2টি রোডম্যাপ চেয়েছে জামায়াত। এই জন্য কিছু মৌলিক বিষয়ে তাদেরকে সংস্কার করতেই হবে। সে কি মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে। এই জন্য 2টি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি এবং তাদের সাথে আমাদের আরও ডায়ালগ হবে। কি কি সংস্কার প্রয়োজন তা আগামী ৯ অক্টোবর জাতির সামনে তুলে ধরা হবে বলে জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা আশা করছি আগামী ৯ তারিখ আপনাদের মাধ্যমে জাতির সামনে আমরা আমাদের প্রস্তাবনাগুলো উন্মুক্ত করব ইনশাআল্লাহ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিকেলে রাজধানী ধানমন্ডি থেকে গ্রেফতারের পর তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। রোববার রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আবুল কালাম আজাদকে আটক করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। টানা বর্ষণ আর ভারতের থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের 3 উপজেলায় বন্যার জলে ভাসছে হাজারো মানুষ। নিম্নাঞ্চলের অন্তত 150 গ্রাম প্লাবিত হয়েছে। নালিতাবাড়ি ও ঝিনাইগাতিতে 4 জনের মৃত্যুর খবর মিলেছে। পানি প্রবল তোড়ে সড়ক ভেঙে যাওয়ায় কিছু এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শেরপুর থেকে রেজাউল করিম বকুলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে ঝিনাইগাতি ও নালিতাবাড়ির মহারশী ও ভোগাই নদীর অন্তত 10 জায়গায় বাঁধ ভেঙে গেছে। এতে হুহু করে পানি বেড়ে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। পানির তোড়ে সড়ক ভেঙে যাওয়ায় শেরপুর তিনানি নালিতাবাড়ি আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। 3 উপজেলায় এখনো অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে।
3 দিন ধরে পানি আইসা আমরা কিচ্ছু বাইরে ভিতর বাড়ার পাই না, জলের মধ্যে দাঁড়ায় আছি। আঙ্গুরের বসার সুতার কোনো জায়গা নাই, খেয়ে পাক শাক করা হয় না, পোলাপান বাজারও থাকে, ঘর দুয়ার কাঠ হয়ে গেছে, কিভাবে যাচ্ছি। নালিতাবাড়িতে বৃহস্পতি ও শুক্রবার রাতে 437 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভারতের মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। বাড়িঘরে পানি থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতার দিন কাটছে হাজারো মানুষের। বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা, রান্না করবার পাইতাছি না, খাবার পাইতাছি না, বিদ্যুৎ নাই, আপনার রান্না বান্না করার কোনো ব্যবস্থা নাই। আপনি প্রধান উপদেষ্টা তার কাছে সাহায্য কামনা করি। বন্যা দুর্গত এলাকায় শুকনো খাবার বিতরণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা এ পর্যন্ত প্রায় 800 ফ্যামিলিকে আমরা দিয়েছি, শুকনো খাবার দিয়েছি। আরো আমরা চাহিদা চেয়েছি জেলায় শুকনো খাবার, তারপরে আপনার গোখাদ্য, এগুলো আমরা দিয়েছি। বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। আফরিন পপি, মোহনা সংবাদ। ডিমের বাজারের অস্থিরতা কমছেই না। সপ্তাহ ব্যবধানে ডজন প্রতি দাম বেড়েছে 12 টাকা। পর্যাপ্ত উৎপাদন থাকা সত্ত্বেও এমন বাস্তবতায় মেনে নিচ্ছেন ভোক্তারা। বাধ্য হয়ে নিম্নবিত্তরা 30 টাকা হালিতে কিনছেন ভাঙা ডিম। সরকারও নিয়ন্ত্রণ করতে পারছে না ডিমের বাজার, পুরোটাই সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। মিরপুরের গৃহবধূ আনোয়ারা বেগম বাজারে এসেছেন ডিম কিনতে, কিন্তু ভাঙা ডিম থেকে তার নজর যেন সরছেই না। অনেকটা অগোচরেই বাধ্য হয়ে ভাঙা ডিমই নিলেন এক হালি। আয়ের সাথে ব্যয়ের ফারাক বাড়ছেই, তাই পেট বাঁচাতে 30 টাকায় নিলেন এক হালি ডিম, সাশ্রয় প্রায় 32 টাকা। ভালো ডিমের দাম বেশি, তার কি করবো, টাকা কুলাচ্ছে না, তারপর এখন ভাঙা ডিম বেছে নিতেছি, বাচ্চা কাছে তো খাইতে চায়। শুধু আনোয়ারা বেগমই নয়, তার মতোই ভাঙা ডিমেই ভরসা করছেন অনেকেই। নতুন সরকারের কাছে ভালো কিছু প্রত্যাশা করলেও বাজার নিয়ন্ত্রণ এখন যেন কাজীর কেতাবেই বন্দী, তাই ক্ষোভটা তাদের একটু বেশি। 3টা ভাঙা ডিম নিছি, টাকা নাই, পোলাপান আয় করতে পারে না, তারপরে কাজ কাম নাই। আগে একটা ডিম কিনছে 8 টাকা দিয়া, 5 টাকা থেকে শুরু হয়েছে, 4 টাকা থেকে শুরু, এখন 14 টাকা ডিম কিনা খাইতে হয়। পর্যাপ্ত উৎপাদন থাকা সত্ত্বেও ডিমের দাম অনেক বেশি, 165 টাকা ডজন। তারা একটা ডিম কত করে পড়ে, অনেক টাকা করে পড়ে। শরতের সূর্যটা কদিন ধরেই তপ্ত, তারপর আবার বৃষ্টি। প্রকৃতির এমন বিরূপ আচরণে বাজারে কমে গেছে সরবরাহ। চিরাচরিত ঠুনকো এসব অজুহাতি যেন ব্যবসায়ীদের নৈমিত্তিক ঘটনা। বৃষ্টি হলে চাহিদাটা বাড়ে, অনেক পণ্য বাজার আসতে পারে না, সবজি অনেক কিছু আসতে পারে না, এর জন্য ডিমের উপরে নির্ভরশীল হয়ে যায় সবাই। দেখতে হবে যে খামারিরা কি রেট দিতে আছে আর আড়তদারে কি রেট, এটা কি দামে বিক্রি করতেছে, আর তারপরে দেখতে হবে যে আপনার খাদ্য দ্রব্য। রাজধানীর বাজারগুলো ডিম ভেদে ডজন বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকা, যা গত সপ্তাহেও ছিল 160 থেকে 165। ব্যবসায়ীরা বলছেন, খুচরা বা পাইকার পর্যায়ে চাপ না দিয়ে উৎপাদন স্থলে নজর দিলেই নাগালে আসতে পারে ডিমের দাম। ডিমের দাম এত বাড়ে নাই, এই খাবারের থেকে যারা মিডিয়ারা নেয় তারা এভাবে সিন্ডিকেট করে দামটা বাড়ায়, কিন্তু অ্যাকচুয়ালি একটা মুরগি এত টাকা খায় না। এই ডিম দাম হওয়ার কথা সর্বোচ্চ 12 টাকা। পাইকারি বাজারে ডিমের সরবরাহ কম থাকায় বাড়তি দামে কেনা ডিম খুচরা বাজারেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মৌসুমের শেষ দিকেও এসে কমেনি ইলিশের দাম। মৌসুম জুড়েও ইলিশ কিনতে না পেরে হতাশ ক্রেতারা। বাজার সিন্ডিকেট ও চোরাই পথে পাচার রোধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান তাদের। তবে ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে পারলে ইলিশের দাম ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে বলে মনে করছেন গবেষকরা। উষা ফেরদৌসের প্রতিবেদন। 1 বছর ধরে কোনো ইলিশ খাতে পারছে না দামের জন্য। আমাদের দেশে ইলিশ, ভারতে যে দাম কম, আমাদের দাম বেশি। 1 কেজি ইলিশ 2000 টাকা। 1 বছর ইলিশ কিনতে না পারা কষ্টের কথা এভাবে জানালেন বাজারে আসা ক্রেতা। নিম্ন আয়ের পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণীর মানুষও ইলিশ মাছ কিনতে হিমশিম খাচ্ছে। 10 বছরে ইলিশের দাম বেড়েছে অন্তত 3 গুণ। নদীতে মাছ নাই, ঝড় বৃষ্টির কারণে আমরা মাছ ধরতে পারি নাই, মানে একটা পর একটা ওজন দিয়ে যাচ্ছে। এটা দাম বেশি হলে এই এত দাম তো বেশি হওয়া উচিত নয়। আমার মনে হইতেছে মাছটা আপনার কোথায় না কোথায় পাচার হইতেছে, সরকারিভাবে না হোক অন্যান্যভাবে হইতেছে, না তো বাজার কিন্তু তেমন মাছ নাই। গত বছর জুলাই আগস্টে বাংলাদেশে ইলিশ আহরণ হয় 81,876 মেট্রিক টন, কিন্তু এবছর জুলাই আগস্টে ধরা পড়েছে বেশ কম। এবার ধরা পড়ার পরিমাণ 56,273 টন, আর এটাই দাম বাড়ার অন্যতম কারণ বলছেন বিক্রেতারা। কইতে পারি না, অনেক মাছই নেই, গাড়ি যায় মাছই নেই। ইন্ডিয়ার জেলের আইসা বাংলাদেশ থেকে ধরে নিয়ে যায় ওরা। 50 টন ইলিশ মাছ যাইতেছে,
যাইতেছে না, ইন্ডিয়া ইলিশ মাছ দিতেছে না। আমরা বাংলাদেশে ইলিশ মাছ থাকলে মাছের কেজি বিক্রি করে মাছ বেচতাম 1700। গাং থেকে ধরে আরতদার কাছে বিক্রি করে, আরতদার আবার পাইকারিতে বিক্রি করে, আবার করতে আবার আমরা কিনে আনি। তাহলে 3 জায়গায় একটা মাল বিক্রি হইতেছে। দাম বাড়ার কারণ হলো তেলের দাম বেশি, খাবারের দাম বেশি, লোকের বেতন বেশি। তবে বাজার নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সদিচ্ছার অভাব বলেই মনে করছেন এই গবেষক। আমাদের টেকনোলজি উন্নত হয়েছে, কি কোল্ড স্টোরেজ, আমরা ফ্রিজ আপ করে রাখতে পারতেছি। এটাই ব্যবসায়ীরা এখানে 2 নম্বর এটা করে, যখন হিউজ ধরা পড়ে তখন তারা ফ্রিজ আপ করে রাখে, যে সিজনে বেশি ধরা পড়বে দাম কমে আসবে। আবার যখন সিজন শেষ তখন আমি তো ইলিশ খাইতে যাব না, তখন আমি অন্য মাছ খাবো। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে এখন সিজনের সময়ও আমরা বেশি দাম কেন, কারণ তারা স্টক করে রাখতেছে। দিন 7 পর শুরু হবে ইলিশ শিকারের ওপর 22 দিনের নিষেধাজ্ঞা। উৎপাদন বাড়াতে ভারত ও বাংলাদেশ মিলে একটি অভিন্ন সময়ে নিষেধাজ্ঞা বহাল রাখতে হবে বলেও জানান তিনি। ম্যানেজমেন্টটা যদি 3টা দেশ মিলে যদি একটা কোঅপারেশনের মাধ্যমে করে, যেমন ব্যান্ড পিরিয়ডটা একই সময় কাছাকাছি সময় হয়, তাহলে কি হবে, কেউ মাছ ধরতেছে না। সো কিন্তু দেখা গেল যে আমি ধরতেছি না কিন্তু ইন্ডিয়া ধরতেছে বা মায়ানমার ধরতেছে, তাহলে কিন্তু আমাদের যে বেনিফিট পাওয়া সেটা কিন্তু আমরা পাবো না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। 3টা দেশ। ডিবি কার্যালয়ে আর কোনো আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না বলে জানালেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। ডিবি কার্যালয়ে আর যেন কলঙ্কিত অধ্যায় ফিরে না আসে সে ব্যাপারেও আশ্বস্ত করেন তিনি। আরও জানাচ্ছেন কাজী ইহসান বিন দিদার। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে চলে ব্যাপক রদবদল। ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার হিসেবে যোগদান করেন রেজাউল করিম মল্লিক। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে মুখোমুখি হন সাংবাদিকদের। আমি আবার নতুন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশে পদায়নের সুযোগ হয়েছে। ডিবির নতুন অতিরিক্ত কমিশনার বলেন, কিছু উচ্চাভিলাষী অফিসারের কারণে পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছিল। বিগত সময়ের উচ্চাভিলাষী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। মল্লিক বলেন, নায়ক নায়িকা বা সেলিব্রিটির আড্ডাস্থল নয়, বরং ডিবি অফিস হবে সেই স্থান যেখানে থাকবে না কোনো আয়নাঘর, ভাতের হোটেল। ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না, থাকবে না কোনো ভাতের হোটেল। যে কোনো ধরনের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের উদ্দেশ্যে ডিবি পুলিশ প্রতিষ্ঠা করা হয়েছিল। নতুন অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, ডিবি অফিসের কলঙ্কিত অধ্যায় আর যেন ফিরে না আসে সেই লক্ষ্যে কাজ করবেন তিনি। আর এখন সকলের নজর থাকবে সেদিকেই। আগে কি হয়েছে জানি না, তবে আমার সময়কালে এই লুকোচুরি থাকবে না। কাজী ইহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা। নিরাপত্তাহীনতার কারণে অনেক মালিক কারখানায় যেতে চান না বলে জানালেন শিল্প উদ্যোক্তারা। আইনশৃঙ্খলা রক্ষা ও শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণই এখন অর্থনীতির মূল চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। ঢাকা চেম্বার অফ কমার্সে এক সেমিনারে এসব কথা উঠে আসে। দেশি বিদেশি বিনিয়োগ এবং উৎপাদন নিশ্চিতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবিও জানান ব্যবসায়ীরা। রেজা খানের রিপোর্ট। ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে দেশের চলমান ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। এতে বক্তারা দেশের অর্থনীতি রক্ষায় দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার তাগিদ দেন। আস্থাটা শুধু বিদেশি বিনিয়োগকারীর জন্য নয়, দেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে হবে। লেবার আনরেস্ট ইস্যুটা গত কয়েক মাস ধরে আমাদের জন্য খুব বড় ধরনের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যখন আমরা বলি তখন আসলে বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের আক্রমণ, লুটপাট, লুটতরাজ, অগ্নিসংযোগ, এইসব অনেক কিছু হয়েছে। গ্যাস বিদ্যুতের সংকট নিরসন ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর দাবিও জানান তারা। বর্তমানে দুর্বল আইন প্রতিষ্ঠার সুযোগ নিচ্ছে, তাদেরকে আমরা উচ্চ শিক্ষা দিতে চাই। 60,000 কোটি টাকা প্রিন্ট করা হয়েছে, আপনারা জানেন, লাস্ট ফিসক্যাল ইয়ারে, হুইচ ওয়াজ সুইসাইডাল, আত্মঘাতী ছিল। 15% বেশি সুদে ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য পরিচালনা সম্ভব নয় বলে জানান অনেক ব্যবসায়ী। চক্রবৃদ্ধির যে সুদ, সেটা দেখা যাবে যে 14-15%, 17-17.5% হয়ে যাচ্ছে। কোন ইন্ডাস্ট্রি এত পার্সেন্ট প্রফিট করবে? কোনটা? ব্যাংকে একটা ব্যাক টু ভ্যাকেন্সির জন্য সাবমিট করলে 15 দিন, 20 দিন, 1 মাস ব্যাংক খেয়ে ফেলে। কি হয়েছে? আপনার ওভারডিউ রয়েছে, আপনার লিমিট
ক্লোজ হয়ে গেছে, অর্থাৎ লিমিট কেন ক্লোজ হয়েছে? অর্থনীতি রক্ষায় নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডকে ঢেলে সাজানোর দাবিও জানান শিল্প মালিকরা। দীর্ঘদিন গ্যাস এক্সপ্লোরেশনের যায়নি, গ্যাস তো একটা ক্ষয়িষ্ণু জিনিস। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরীর 2 দফা জানাজা সম্পন্ন হয়েছে। প্রথম জানাজা হয় সকালে রাজধানীর উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে। বাদজোহর বাড়িধারায় 8 নম্বর সড়কে বাইতুল আতিক জামে মসজিদ প্রাঙ্গণে হয় দ্বিতীয় জানাজা। বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে জাতি একজন বিজ্ঞ রাজনীতিককে হারালো বলে মনে করেন বিশিষ্টজনেরা। সকালে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। অন্যের জন্যে জন্মানো মানুষের মধ্যে বর্তমানে আজকে প্রয়াত বদরুদ্দোজা চৌধুরী সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি চিকিৎসক হিসাবে বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ। তিনি একসময় রাজনীতিতে এসেছিলেন, সেখানে তিনি শ্রেষ্ঠ মানুষ। সত্যিকার অর্থে একজন মস্ত বড় মানুষকে আমরা হারালাম। বিএনপি -2 ফর্মুলা দেখতে চায় না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে শিক্ষক দিবসের সমাবেশে ছাত্র জনতার বিজয় ধরে রাখতে না পারলে সবকিছুই ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি। এতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভুইয়া সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানান। তানজিদ ভুইয়া রিপোর্ট। শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শিক্ষক সমাবেশের আয়োজন করা হয়। এতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভুইয়া দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানান। উনি আপনাদেরকে অবসর সুবিধা দিয়েছেন, যে অবসর সুবিধার জন্য আজকে আপনি বিদায়কালে 40 লক্ষ 50 লক্ষ টাকা আপনি পাবেন। জাতীয় ঐক্যের মাধ্যমেই দেশের বিভিন্ন ধরনের অস্থিরতা নিরসন সম্ভব বলে মনে করেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। আমাদেরকে সতর্ক থাকতে হবে। রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করেছে বিগত 50 বছরও। রাষ্ট্র পরিচালনা একটা রাজনীতি, সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় সরকারের রূপ দিয়ে কার্যত রাষ্ট্র সংস্কারের যে আমরা দাবি জানাচ্ছি সেটি সম্ভব। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 111-এর মতো -2 ফর্মুলা দেখতে চায় না জাতি। ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোনো রাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না। আবার ওই -2 111 আমরা দেখতে চাই না। আমরা আবার মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ, একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলে অভিযোগ করেন তিনি। নিয়ে তারা জনগণের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, যে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সেই ভূতেরা কিন্তু এখনো প্রশাসনের মধ্যে আছে। এই ভূতগুলোকে দূর করতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় বহিরাগতদের সঙ্গে পোশাক কারখানা শ্রমিকদের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় কয়েকজনকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল 11টার দিকে ডং লিয়ং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে তর্ক বিতর্কে শ্রমিকরা কাজ বন্ধ করলে বহিরাগতরা তাদের উপর হামলা করে। এ ঘটনায় যৌথ বাহিনী 6 জনকে আটক করেছে বলে জানায় আশুলিয়া থানা পুলিশ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামায়াতের সংলাপ, দ্রুত সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি 2 দলের। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরের 3 উপজেলায় বন্যা, নিম্নাঞ্চলের 150 গ্রাম প্লাবিত, পানিবন্দী হাজার হাজার মানুষ। ডিম নিয়ে তুঘলকি কারবার, ডজনে দাম বেড়েছে 12 টাকা, অস্থির ইলিশের বাজার, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি।
নিরাপত্তাহীনতায় কারখানায় যেতে চান না অনেক মালিক, বলছেন ব্যবসায়ীরা। উৎপাদন নিশ্চিতে নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ দাবি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।